তো আজকে আমাদের ফিজিক্সের ওয়ার্ক এনার্জি অ্যান্ড সিম্পল মেশিনের লাস্ট ক্লাস, ঠিক আছে। প্রথম ক্লাস আমরা কি করেছি, ওয়ার্কের ডেফিনেশন আমরা পড়েছি, ওয়ার্ক বুঝেছি। সেকেন্ড ক্লাসের মধ্যে এনার্জি পড়েছি, টাইপস অফ এনার্জি পড়েছি। থার্ড ক্লাসের মধ্যে পাওয়ার পড়েছি, অ্যান্ড দিস ইজ আওয়ার ফোর্থ অ্যান্ড লাস্ট ক্লাস। এবং এটা শুধু তোমরা কিন্তু সিবিএসসি স্টুডেন্টদের, ঠিক আছে, বাকি আর কারোর এটা লাগবে না। তোমাদের এই পোর্শনটা অ্যাড করা হয়েছে এই বছর নতুন, ঠিক আছে, আগে এটা ছিল না। তো সিম্পল মেশিন এটা অনেক আগে ছিল, মানে যখন পড়তাম তখন সময় ক্লাস 9 এটা ছিল সিম্পল মেশিন। তো সিম্পল মেশিন বলতে কি, মানে আমাদের আশেপাশে যে অনেকগুলো মেশিন আছে যেগুলা আমরা মনে করি না তাদেরকে মেশিন, কিন্তু তারা আসলে মেশিন। ঠিক আছে, অনেক জিনিস আছে আমাদের মানে হাতের কাছে, আমাদের আশেপাশে, যাদেরকে আমরা মেশিন মনে করি না। আমরা মেশিন বলতে কি বুঝি, একটা জিনিস যেটা অটোমেটিক চলে, হ্যাঁ, সুইচ অন করলে কাজ করে বা এরকম একটা কিছু না। কিন্তু আসলে মেশিনের ডেফিনেশনটা না এরকম না। ঠিক আছে, তোমরা এখানের মধ্যে কে কে থ্রি ইডিয়টস দেখেছো? হাউ মেনি অফ ইউ হ্যাভ সিন দ্য মুভি থ্রি ইডিয়টস বাই আমির খান? ঠিক আছে, মানে অ্যাক্টর আমির খান। ঠিক আছে, কে কে দেখেছো? একটু ভালো করে তুলো না হাতটা। ঠিক আছে, আর কেউ দেখোনি? মুভিটা দেখোনি? ইউ শুড ওয়াচ ইট, ঠিক আছে, খুব ভালো একটা মুভি। তো এই মুভিটার মধ্যে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল না, মানে আমির খান, তারপরে এখানে শর্মন যোশী, তারপর আরেকজন ছিলেন কে, আর মাধবন। ঠিক আছে, তিনজন, তিনটা ক্যারেক্টার নাম ছিল, এটা ছিল রেঞ্চো, ঠিক আছে, ফরহান, আর একটা হলো রাজু। তো ওরা তিনজন তিন বন্ধু, ওরা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে, ঠিক আছে, তিনজনই ভর্তি হয়েছে। তো তখন ওনাদের প্রফেসর প্রথম একটা প্রশ্ন ওনাদেরকে জিজ্ঞেস করেছে যে হোয়াট ইজ মেশিন। ঠিক আছে, তো কাকে জিজ্ঞেস করেছে প্রথম? আমির খানকে, রেঞ্চোকে। তো রেঞ্চোকে যখন জিজ্ঞেস করেছে মেশিন কি, তো আগে আমি এখন তোমাদেরকে জিজ্ঞেস করি, তারপর তোমরা আমাকে বলবে, তারপর আমি রেঞ্চোর উত্তরটা বলবো। তোমরা আমাকে বলো মেশিন মানেটা কি, ঠিক আছে, বা মানে তোমাদের মতে কি মনে হয় মেশিন জিনিসটা কি, বলো। অটোমেটিক কাজ করে, আর কিছু, আর কোনো ডেফিনেশন? চেষ্টা করো, ট্রাই করো, মেশিন বলতে কি বুঝি তোমার মতে, মেশিন জিনিসটা কি? যে জিনিস হেল্প করে, ভেরি গুড। আর তোমার মতে মেশিন কি? আর কিছু নতুন ডেফিনেশন তোমার মতে মেশিন কি, কোন জিনিসটাকে তুমি মেশিন বলো আর কোনটাকে মেশিন বলো না? কাজ ইজি করে, ভেরি গুড। তোমাদের মধ্যে মেশিন মানে কি? অটোমেটিক চলে, ভেরি গুড, সবারই মোটামুটি কারেক্ট হয়েছে। তো অটোমেটিক চলে বা অটোমেটিক কাজ করে যেটা, শুধু এটাকে মেশিন বলবো না, এটাকে বলবো মেশিন, কিন্তু শুধু এটাকে বলবো না। মেশিন, মেইনলি মেশিন মানে হলো এমন কিছু জিনিস যেটা আমাদের কাজকে ইজি করে দেয়, সিম্পল ডেফিনেশন। তো রেঞ্চো এই डेफिनेशनটা দিয়েছিল যে मशीन वो होता है जो इंसानों के काम को आसान कर दे। তো ও একদম খুব সুন্দর একটা মানে ডেফিনেশনের মধ্যে, মানে ডেফিনেশনটাও সুন্দর এইভাবে বলেছিল। এবং ও এক্সাম্পলটা বলেছিল কি, पेन के निब से लेके पैंट के जिप तक और सब सब चीज़ मशीन है। তো ও একদম মানে পুরো ডেমনস্ট্রেট করে দেখিয়েছিল, প্যান্টের জিপ খুলে টুলে আপ ডাউন করে। তো এটা আসলে জিনিসটা কিন্তু মেশিন বলেই উনি মানে ডেমনস্ট্রেশন করেছিলেন। এখন মনে করো আমাদের প্যান্টের জিপ থাকে তো, চেইন থাকে তো, তো এই চেইনটা যদি না থাকতো তাহলে আমরা প্যান্টের এই জায়গাটা লাগাতাম কি করে? এটা সেলাই করে লাগাতে হতো বা কোনো একটা অন্য প্রসেস লাগাতে হতো। তো এই জায়গাটায় প্যান্টের, আমাদের প্যান্টের যে জিপটা আছে এটা চট করে আমরা লাগিয়ে ফেলি না, কিভাবে? এটাও তো একটা মেশিন। মানে আমাদের কাজকে ইজি করে দেয় যে জিনিসগুলো, তাকেই আমরা মেশিন বলবো। বুঝতে পারছো তো? আমাদের কাজ তো অনেক জিনিস আছে আমাদের কাজ ইজি করে দেয়, যেমন একটা সিম্পল আমি একটা কথা বলি। রান্না করার সময় তোমার মা বা বাবা যখন ঘরে রান্না করেন, রান্না করার সময় সবজি যে নাড়ান, কড়াইয়ের মধ্যে সবজি নাড়ান, হাত দিয়ে নাড়ান, কি দিয়ে নাড়ায়? হাতা, ছেনি, এই ধরনের যন্ত্র দিয়ে নাড়ায়। দিস আর অলসো মেশিন। বুঝতে পেরেছো? মেশিন মানে এমন জিনিস না যেটা কন্টিনিউয়াস চলে বা খুব একটা বড় হাইটেক গ্যাজেট, এটাকে আমরা মেশিন বলবো। ঠিক আছে, এনিথিং ক্যান বি মেশিন। দ্য পেন ইউ আর ইউজিং, দিস ইজ অলসো এ মেশিন। এই পেনটা যদি ইনভেন্ট না হতো, এই পেনটা যদি আবিষ্কার না হতো, তাহলে আমরা কি করে লিখতাম, কিরকম লিখতাম? ওই আগের দিনে যেরকম দোয়াতের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে যেরকম লেখা হতো,
ওইটাকে চেঞ্জ করেছে কে? আমাদের ওই বল পেনটা। বল পেনটা এখানে কি আসছে, একটা বল আছে। কেউ কখনো দেখেছো ইউটিউবে যে অনেক ভিডিও আসে জুম করে বল পেন দেখায়, বল পেন পড়ে গেলে কেন কাজ করে না, এই বলটা কি হয়ে যায়? বল পেনের কেন বল পেন বলি, কারণ এটা ঠিক ওই নিপটা আছে না একদম আগার মধ্যে, একদম সামনে এটার মধ্যে ছোট্ট একটা বল আছে, খুবই ছোট। এই বলটা রোল করে, যখন আমরা লিখি বলটা রোল করে, তো ওই রোলের মধ্যে থেকে কালি বেরোয়, ঠিক আছে, আর ওই কালিগুলো লিখে 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 যায়। তো একদম ছোটোর থেকে ছোট জিনিস কিন্তু মেশিন। তো আমরা ওই সিম্পল মেশিন নিয়ে আজকে আমাদের ক্লাস করব, এবং ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। তখন তোমরা অনেক জিনিস জানবে যে ওই মেশিনগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে মানুষের এফিসিয়েন্সি বাড়ায়। মানে তুমি যদি মনে করো আজকে একটা কাজ করতে চাও, হ্যাঁ, মনে করো একটা সিম্পল একটা এক্সাম্পল দিই আমি। উম, কি দেওয়া যায়, যে কোনো জিনিস দেওয়া যায়। কতগুলো আসছে, আমি কোনটা বলবো সেটা বুঝতে পারছি না। ওই যেমন ওই দরজার ইয়েগুলো দেখো, ঠিক আছে, স্ক্রুগুলো দেখো, ঠিক আছে, সবাই দরজার স্ক্রুগুলো দেখতে পাচ্ছ? এই দরজার স্ক্রুগুলোকে তুমি হাত দিয়ে খুলতে পারবে? কি করতে হবে, কি নিতে হবে তোমার? স্ক্রুড্রাইভার দিয়ে এটা খোলা যাবে? এটা এটা ইয়ে তো, এটা স্ক্রুগুলো তো টেস্টার দিয়ে তো খোলা যাবে না এটা। এটা তো ওই নাটগুলো আছে না, এগুলো খুলতে হবে, গোল গোল এই যে জিনিসটা, ঠিক আছে, এই যে জিনিসটা হেক্সাগোনাল শেপ যেটা, ওইটা যদি খুলি আমরা, হ্যাঁ ঠিক আছে, যেটাকে প্লাস বলছো এটা আসলে প্লাস না, এটাকে কি বলি, এটাও ভুল কিন্তু আমরা প্রনাউন্স করি, ঠিক আছে, এটা কি বলো তো, হেক্সাগোনাল না, এটা মনে হয় অক্টাগোনাল থাকে, এরকম শেপের থাকে না, এরকম একটা শেপের থাকে তো, এরকম একটা শেপের থাকে তো, আটটা শেপ থাকে, ছয়টা সাতটা আটটা এরকম থাকতে পারে, ঠিক আছে, অনেক অনেকগুলোর মধ্যে পাঁচটাও থাকে, এরকম করেও থাকে, ঠিক আছে, এরকম এরকমও থাকতে পারে, বা এরকমও থাকতে পারে, ঠিক আছে, এরকমও থাকতে পারে, এরকম থাকতে পারে। এক কথায় মানে এই ধরনের শেপ যেগুলো আছে, যেগুলো আমরা একটা স্ক্রুর ভিতরে ঢুকাই টাইট যখন করি, তো টাইট কি করে করি, ওই যে প্লায়ার, যেটাকে আমরা প্লাস বলি ভুল বলি, এটাকে প্লায়ার বলি আমরা, ঠিক আছে, প্লায়ার আছে, রেন্স আছে। রেন্স নাম শুনেছো? দেখতে কিরকম লাগে রেন্সটা? ওইরকম শেপের থাকে, এরকম শেপের থাকে, হুম, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরি। দিস ইজ অলসো এ মেশিন। কি করছে তোমার, ওইটা খুলতে তোমাকে সাহায্য করছে, তুমিই খুলছো কিন্তু, কিন্তু তুমি যেখানে ফোর্সটা লাগাচ্ছ সেখানে ওই ফোর্সটা কার্যকারী হচ্ছে না, মানে ইফেক্টিভ হচ্ছে না। তোমার কাজটাকে সে কি করলো, মানে তোমার ফোর্সটাকে সে মাল্টিপ্লাই করে দিল। তুমি যতটুকু ফোর্স লাগাচ্ছ সেই ফোর্সটাকেই বাড়িয়ে দিল ওইখানে লাগিয়ে, মানে একটা জায়গার মধ্যে মানে ফিক্সড করে দিল ফোর্সটাকে, বা কনসেন্ট্রেট করে দিল, এরকম ভাবা যায় ওই 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 যন্ত্রটা। তখন তুমি হাত দিয়ে আরামসে এটা নাড়িয়ে খুলতে পারবে, ইজি হয়ে যাবে, কত সোজা হয়ে যায়। একটা টাইট থেকে টাইট স্ক্রুকে এই জিনিসটা দিয়ে খোলা যায়, দেখেছো তো জিনিসটা? অনেক মিস্ত্রিরা যে ঘরের মধ্যে যে কাজ টাজ করেন, যে এইগুলো দিয়ে করেন, ঠিক আছে, বা তোমরা যে টেস্টার বলেছো, স্ক্রুড্রাইভার বলেছো, এগুলো দিয়ে কি খোলা হয়? বিভিন্ন ধরনের স্ক্রু খোলা হয়, যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ওই সাইন করা থাকে, প্লাস সাইন থাকে কোনোটার মধ্যে জাস্ট একটা টান থাকে, ওইটার মধ্যে ঢুকিয়ে এরকম করে খোলা হয়। কিন্তু হাত দিয়ে নখ দিয়ে খুলতে পারবে? নখ পুরো ভেঙে যাবে। তো এই যে সিম্পল সিম্পল জিনিসগুলো কি, দিজ আর মেশিনস। সব আমরা পুরো মেশিন দিয়ে ঘিরে আছি কিন্তু, ঠিক আছে, আমরা মানে একটা মুহূর্ত মেশিন ছাড়া ভাবতে পারি না। আমাদের আশেপাশে যা আছে না, সবগুলো মেশিন। ওই যে বোতলের ঢাকনাটা, ইটস অলসো এ কাইন্ড অফ মেশিন, ঠিক আছে, এটার মধ্যে মানে গ্রিপ কাটা আছে, ঠিক আছে, এটা ইজিলি এটাকে লাগানো যায়, খোলা যায়। যদি ওই কাটাটা না থাকতো তাহলেও এটাকে খুলতে লাগাতে অসুবিধা হতো। হাতুড়ি অলসো মেশিন, অলসো মেশিন। হাতুড়ির মধ্যে একটা একটা লোহাকে তুমি মানে হাত দিয়ে এরকম করে বাড়িয়ে ঢুকাতে পারবে, বাট ওই লোহাটাকেই তুমি হাতুড়ি দিয়ে আসতে বাড়িতেও দেখবে ঢুকে যাবে। কি হচ্ছে, তুমি বাট ইউ আর দ্য পারসন ডুইং দ্য সেম ওয়ার্ক, ডিফারেন্ট উইথ এ ডিফারেন্ট গ্যাজেট, ইউ ক্যান ডু ইট, ঠিক আছে, তুমি সেম পারসন, তুমি একটা গ্যাজেট নিয়ে কাজটা করতে পারছো, না হলে পারছো না, তার মানে কি তোমার কাজটাকে ইজি করে দিচ্ছে। দ্যাটস কল মেশিন, ঠিক আছে, মেশিন এই একটা জিনিস। তো একদম সিম্পল লেগেছে না মেশিনটা? তো সিম্পল মেশিন নিয়ে আমরা আজকে ক্লাসকে পড়বো। In everyday life, we often need to do work against gravity or other forces such as lifting, moving heavy objects. Although the total work required for a task cannot be reduced, it can be made easier
বাই চেঞ্জিং দ্য ম্যাগনিটিউড অর ডিরেকশন অফ দ্য ফোর্স। কি বলেছে? ফোর্সের ম্যাগনিটিউড বা ফোর্সের ডিরেকশন যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে আমাদের কাজটা মানে সুবিধাজনক হয়ে যাবে, ইজি হবে। দ্যাট নিডস টু বি অ্যাপ্লাইড। দ্য ডিভাইসেস দ্যাট হেল্প আস টু ডু দিস আর কল্ড সিম্পল মেশিনস। অনেক সময় এরকম হয় জানো, যে মেশিন এমন একটা, সবসময় যে এমন কোনো মেশিন হবে যেটা আমি যতটুকু কাজ করছি সেই কাজটাকে মাল্টিপ্লাই করে দেবে, ফোর্সটাকে মাল্টিপ্লাই করে দেবে, এরকমও না। কিছু কিছু মেশিন আছে সে শুধু ডিরেকশন চেঞ্জ করে, তারপরে আমাদের কাজটা সুবিধা হয়ে যায়। এরকমও কিছু মেশিনের ডেফিনেশন আমরা বলবো, যে তুমি মানে ফোর্স যতটুকু লাগাচ্ছিলে যেমন ওইটার মধ্যে তুমি অনেক জোরে ফোর্স লাগাও, খুলতে পারবে না, বাট এখানে আসতে দিলেই হয়ে যাচ্ছে, তার মানে কি তোমার ফোর্সটাকে কি করছে, সে মাল্টিপ্লাই করছে। কিন্তু কিছু কিছু আছে যেগুলোর মধ্যে ফোর্স সমানই লাগাতে হয়, কিন্তু তারপরেও আরাম লাগে কাজটা করতে ওই মেশিনটার সাহায্যে। তো কি বলেছে, যে মেশিন শুধু এরকম না যে ফোর্স মাল্টিপ্লাই করবে, কখনো কখনো ফোর্সের ডিরেকশন চেঞ্জ করবে, করে তোমাকে হেল্প করবে কাজটা করতে। সব জায়গাতেই হেল্প করছে, কোনো জায়গাতে ফোর্সকে বাড়িয়ে কোনো জায়গাতে ফোর্সকে সমান রেখে তার শুধু ডিরেকশনটাকে চেঞ্জ করে। ক্লিয়ার? বোঝা গেছে? মেশিনের ডেফিনেশন দেখো, ইট ইজ এ বেসিক ডিভাইস দ্যাট মেক্স ওয়ার্ক ইজিয়ার বাই চেঞ্জিং দ্য সাইজ অর ডিরেকশন অফ ফোর্স। ঠিক আছে, ফোর্সের সাইজ চেঞ্জ করতে পারে বা ফোর্সের কি চেঞ্জ করতে পারে, ডিরেকশন চেঞ্জ করতে পারে। ক্লিয়ার? মানে ফোর্সটাকে কম করাতে পারে। ঠিক আছে, আমি বলবো একটা একটা এক্সাম্পলে যখন যাব তখন আমি ক্লিয়ার করব। ঠিক আছে, এক্সাম্পলে যখন যাব তখন বলবো। এখন দেখো, এই মেশিনটা পড়ার আগে আমাদের এই দুটো টার্ম ভালো করে ক্লিয়ার করতে হবে। একটা হলো ইফোর্ট আর একটা হলো লোড। ইফোর্ট হলো আমরা যেটা দেই মেশিনের মধ্যে, ঠিক আছে, আমরা যেটা অ্যাপ্লাই করি। ওই যে রেঞ্জটা বলেছি, রেঞ্জের মধ্যে আমি যে এই জাতাটা দিচ্ছি, দ্যাট ইজ মাই ইফোর্ট। আর লোডকে ওইখানের মধ্যে যে স্ক্রুটা লেগে আছে তার মধ্যে। বুঝতে পেরেছো? তাহলে লোড একটা জিনিস আর ইফোর্ট একটা জিনিস। তাহলে ইফোর্ট কাকে বলছি? দ্য ফোর্স উই অ্যাপ্লাই টু এ মেশিন ইজ কল্ড দ্য ইফোর্ট। আর লোড কি হবে? ফোর্স দ্যাট নিডস টু বি ওভারকাম ইজ কল্ড লোড। যে ফোর্সটা ওভারকাম করতে হবে, ঠিক আছে, সেটাকে আমরা বলছি কি, লোড। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে যেমন একটা সিম্পল একটা এক্সাম্পল নিয়ে নিই। যেমন মনে করো এখানে একটা এরকম একটা ট্রায়াঙ্গুলারের মতো একটা মনে করো উডেন একটা কিছু একটা জিনিস আছে। উডেন একটা মানে এটা 3D শেপ। ঠিক আছে, উডেন একটা এরকম একটা পিলার আছে মনে করো। আর এটার মধ্যে তুমি এরকম একটা এত বড় একটা বাঁশ রেখে দিলে বা একটা কাঠ রেখে দিলে, মোটা একটা কাঠ রেখে দিলে। এখন এটার মধ্যে যদি এই জায়গাতে যদি বড় একটা আমি পাথর রেখে দিই, তাহলে এই পাথরটাকে যদি নর্মাল আমি বলি তুমি এরকম ধরে উঠাও, আলগি দো এটাকে উঠাও, উইল ইট বি পসিবল ফর ইউ? না। কিন্তু এরকম যদি সেট বানিয়ে বলি, দেন ইউ ক্যান অ্যাটলিস্ট ট্রাই, তুমি চেষ্টা তো করতে পারবে উঠানোর, এবং হয়তো বা কোনো জায়গাতে তুমি সাকসেসও পেয়ে যেতে পারো। তাহলে ওই যে জিনিসটা, এটার একটা মাস আছে না, হেভি মাস। তাহলে এম ইন্টু জি কি হবে? তার ওয়েট হবে না? জি কত? অ্যাক্সেলারেশন নিচের দিকে দিচ্ছে, এবং এবং এফ ইকুয়ালস টু আমরা কি জানি, এম জি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা হলো ওই পাথরটার ওয়েট, টোটাল ওয়েট যত আসছে। তাহলে তুমি এদিকে কি অ্যাপ্লাই করবে? ফোর্স অ্যাপ্লাই করবে, যাতে এটাকে কি করা যায়, উপর দিকে উঠানো যায়। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটার যে ওয়েটটা আসবে, এই যে পাথরটার ওয়েট আসবে, সেই পাথরটার ওয়েটটাকে আমরা বলছি কি, লোড। আর তুমি যেখানে এখানে অ্যাপ্লাই করছো এটার নাম কি? এটা হলো এফোর্ট। পুরো ক্লিয়ার জিনিসটা? যেটাকে ওভারকাম করছি, ঠিক আছে, যে জিনিসটাকে ওভারকাম করার চেষ্টা, নিডস টু বি ওভারকাম, সেটা হলো লোড। আর যেটা ফোর্স অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই টু এ মেশিন, এই জিনিসটা কিন্তু একটা মেশিন, এটা একটা সিম্পল মেশিন। ঠিক আছে, তো এটাকে কি বলি, এই মেশিনটাকে, এটাকে বলি লিভার, নট দ্যাট লিভার। ঠিক আছে, এটা অন্য LIVER না, ঠিক আছে, LEVER। আচ্ছা, ডিফাইন মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এখন মেকানিক্যাল অ্যাডভান্টেজ একটা খুব সুন্দর একটা টার্ম আসে। এই মেকানিক্যাল অ্যাডভান্টেজটা কি করে বের করি আমরা? লোড বাই ইফোর্ট করি, যে কতটুক লোড আছে আর কতটুক ইফোর্ট তুমি দিচ্ছ। ঠিক আছে, কতটুক লোড আছে মানে 10 কেজি 15 কেজি মাসের একটা জিনিসকে তুমি ওঠানোর চেষ্টা করছো, এবং ওঠানোর জন্য তুমি কতটুকু এফোর্ট দিচ্ছ, আর তার কতটুকু অ্যাকচুয়াল লোড আছে, সেই দুটোটার যদি আমরা রেশিও করি, তখন যে আনসারটা আসে সেই জিনিসটাকে কি বলি? মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এখন মেকানিক্যাল অ্যাডভান্টেজের 3টা ভ্যালু হতে পারে। যদি আমাদের লোডটা বেশি হয়
আর ইফোর্টটা কম হয়, তাহলে আনসারটা কি আসবে, কি ফ্র্যাকশন আসবে? যদি লোড বেশি হয়, এফোর্ট বেশি কম হয়, যদি পি বাই কিউ রেশিও করি বা এল বাই ই করি না, যেটা আছে এটাই করি, এল আপন ই আছে না, যদি এল ইজ গ্রেটার দেন ই হয়, ইমপ্রপার ফ্র্যাকশন হবে। ইমপ্রপার ফ্র্যাকশন ইজ লেস দেন ওয়ান অর গ্রেটার দেন ওয়ান? গ্রেটার দেন ওয়ান। তার মানে যদি আমাদের লোডটা বেশি হয় তাহলে রেশিওটা কত আসবে? যদি এই কন্ডিশন হয় তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হবে? গ্রেটার দেন ওয়ান হবে। যদি দুটোটা সমান হয়, এই জিনিসগুলো কিছু কিছু লিখে লিখে রেখে দিবে, ঠিক আছে? তোমার ম্যাটেরিয়ালের মধ্যেই হয়তো বা লিখে রেখে দিতে পারো বা কপির মধ্যে। যদি লোড আর এফোর্ট সেম হয় তখন কি হবে? রেশিওটা ওয়ান হবে। তার মানে কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত আসবে? এখানে লিখে নিই না, সুন্দর করে লিখি, এল বাই ই ওয়েন এল ইজ গ্রেটার দেন ই। যখন লোড বেশি আমাদের ইফোর্ট থেকে তখন রেশিওটা কি আসবে? এল বাই ই অর মেকানিক্যাল অ্যাডভান্টেজ উইল বি গ্রেটার দেন ওয়ান। এটা একটা কন্ডিশন, ঠিক আছে? এই জিনিসটা লেখা হয়ে গেছে সবার। যখন এল ইকুয়ালস টু ই হবে তখন কি হবে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু ওয়ান হবে। এটা আরেকটা কন্ডিশন, ঠিক আছে? যখন এস এল লেস দেন হবে, এল লেস দেন ই হবে, ঠিক আছে? যখন এল লেস দেন হবে তখন রেশিওটা কি হবে? কি ফ্র্যাকশন হবে? প্রপার ফ্র্যাকশন। লেস দেন ওয়ান অর গ্রেটার দেন ওয়ান? প্রপার ফ্র্যাকশনটা একের থেকে বড় হয় না ছোট হয়? একের থেকে ছোট হয় কিন্তু প্রপার ফ্র্যাকশন। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ উইল বি লেস দেন ওয়ান, ঠিক আছে? এই হলো তিনটা কন্ডিশন। প্রথম হলো গ্রেটার দেন ওয়ান, ইকুয়ালস টু ওয়ান, লেস দেন ওয়ান। ক্লিয়ার? আচ্ছা, এখানে কিছু কথা লিখে রেখেছে, এটা একটু মনে রাখবে। ইফ দ্য মেকানিক্যাল ইজ লেস দেন ওয়ান, যদি একের থেকে কম হয়, দেন দ্য মেশিন ইজ ইউজ টু গেইন ইন স্পিড, মানে ওই মেশিনটা স্পিড গেইন করার জন্য কাজে লাগবে। যখন মেকানিক্যাল অ্যাডভান্টেজটা কত আসবে? একের থেকে কম আসবে, তখন আমাদের লোডটা কি হবে? বেশি হবে, আর ইফোর্টটা কম হবে, ঠিক আছে? তখন ওই ধরনের যে ডিভাইসগুলো আমরা ইউজ করব, ওই ডিভাইসগুলো স্পিড বাড়ানোর জন্য ইউজ করা হবে, ঠিক আছে? এক্সাম্পলে বুঝিয়ে দেবো সব একটা একটা করে, টেনশন করবে না। ইফ দ্য মেকানিক্যাল ইজ ইকুয়াল টু ওয়ান, তখন কি হবে? দেন দ্য মেশিন ইজ ইউজ টু চেঞ্জ দ্য ডিরেকশন অফ ফোর্স। ফোর্সের ডিরেকশন চেঞ্জ করতে হেল্প করবে। ক্লিয়ার? ফোর্সের ডিরেকশন চেঞ্জ করতে হেল্প করবে। ইফ দ্য মেকানিক্যাল ইজ গ্রেটার দেন ওয়ান, যদি একের থেকে বেশি হয়, দেন দ্য মেশিন ইজ অ্যাক্ট অ্যাজ এ ফোর্স মাল্টিপ্লায়ার। এই তিনটে জিনিস মনে রাখবে, ঠিক আছে? তিন রকমের মেশিন আমরা বানাতে পারি। একটা মেশিন এমন বানালাম যেটার মধ্যে কাজটা খুব তাড়াতাড়ি হচ্ছে, একটা মেশিন এরকম বানালাম যেটা দ্বারা কাজ করলে ফোর্স সেমই লাগাতে হচ্ছে কিন্তু কাজটা মানে আরাম লাগছে, ঠিক আছে? আর আরেকটা মেশিন এরকম বানালাম যেটার মধ্যে ইফোর্টই কম লাগাতে হচ্ছে, অনেক বড় বড় জিনিস উঠিয়ে নিচ্ছি ইজিলি। তখন এই ধরনের মেশিনকে আমরা কি বলি? মানে ফোর্স মাল্টিপ্লায়ার, ঠিক আছে? এই ধরনের মেশিনগুলোকে আমরা বলবো ফোর্স মাল্টিপ্লায়ার। যেমন ওই যে ড্রজার আছে না, ড্রজারে মাটি কাটে, দেখেছো তো? মাটি তুলে, যে কিভাবে মাটি তুলে, ড্রজারের মধ্যে একজন বসে থাকেন, উনি জাস্ট হাত দিয়ে কি করে, এরকম জোরে এরকম করে, আর সে কি করে মাটি এরকম করে কেটে নিয়ে আসে। ও কতটুক ফোর্স লাগিয়েছে? একটু। আর এটা কতটুক বেরিয়েছে ফোর্সটা? অনেকটা। তো এটা কি? ফোর্স মাল্টিপ্লায়ার। এটা একটা মেশিন। বুঝতে পারছো জিনিসগুলো? কিছু কিছু মেশিন আছে যেটা কাজটাকে তাড়াতাড়ি করে দেয়, যেমন ওই যে চেইনের কথা, ঠিক আছে? বিভিন্ন তোমাদের ব্যাগের চেইন বা পার্সের চেইন, এই চেইনগুলো যে এগুলো কি করছে? কাজটা স্পিডে করে দিচ্ছে, তাড়াতাড়ি চেইনটা লাগাতে হেল্প করছে। তার মানে এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দেন ওয়ান। আর ইকুয়ালস টু ওয়ান কখন হবে জানো? ইকুয়ালস টু ওয়ান হবে এটার ক্ষেত্রে, পুলি, ঠিক আছে? পুলি কি চিনো? পুলি আছে তোমাদের এখানে পিকচার? কিরকম হয় পুলি? কুয়ার মধ্যে থাকে, ঠিক আছে? কুয়া দেখেছো এখানে সবাই? কেউ আছো কি কুয়া দেখোনি? ওয়েল, ঠিক আছে, ছোটবেলায় সবাই একবার না একবার হয়তো বা কুয়ার পিকচার এঁকেছো না? তা আমিও এঁকেছি, তার জন্য আমার কুয়াটা মোটামুটি সুন্দরই হয়েছে। আচ্ছা, তো এই এরকম করে কুয়ার এইভাবে একটা লাগানো থাকে,
আর এটার মধ্যে এখানে একটা রিং ঝোলানো থাকে এরকম করে, তাই না? আর এই রিং এর মধ্যে এদিক থেকে একটা রশি থাকে, আর এটার মধ্যে নিচে একটা বালতি মনে করো ঝুলে আছে, নিচে ভিতরে আছে বালতিটা, এরকম। ঠিক আছে, মোটামুটি এরকম একটা পিকচার। তো এই বালতিটা দিয়ে জল তোলা হয়। এখন জল তো আমরা এমনিও তুলতে পারি, কেন এটা দিয়ে তুলি? কেন আমরা পুলি দিয়ে তুলি? এই জিনিসটা কি পুলি বলি? এই জিনিসটার নাম হলো পুলি। তোমাদের পুরো ভালো করে পিকচার আছে তো? দুটো পিকচার দেওয়া আছে, একটা পিকচার হলো পুলি সামনে থেকে দেখলে, আর একটা হলো উপর থেকে দেখলে কিরকম লাগবে পুলিটা, ওইটার বুঝেছো? কোনো অসুবিধা নেই তো পিকচারটার মধ্যে? এটা উপর থেকে দেখলে যেরকম লাগবে আর কি। পুলিটা একটা কাভারেজের মধ্যে থাকবে না, একটা উডেন কাভারেজের মধ্যে। পুলি আয়রনের হতে পারে বা উডেন হতে পারে, চাকা তো একটা, জাস্ট এটার মাঝখানটা গ্যাপ ফাঁক আছে, এটার মধ্যে আমরা ওই রশিটা ঢালি, ঠিক আছে, রশিটা দিই এবং এইভাবে টানি। তো আমি যদি এরকম করে তুলি জল, অসুবিধা হবে নাকি? কি অসুবিধা হবে? মানে এরকম তুললে তো অসুবিধা হবে না, তারপরে তো এরকম তুলি কেন? আসলে অসুবিধা হবে। অসুবিধাটা হলো এটা, যে এরকম তুললে কষ্টটা বেশি হবে। তুমি এরকম হয়তোবা 10 বালতি তুলতে পারবে, এরকম হয়তোবা 20 বালতি 30 বালতি তুলতে পারবে। কি করছে দেখো, যখন এরকম করে তুলছি, তখন আমরা যখন এরকম করে জলটা তুলছি, আমাদের ফোর্সটা, বডির মধ্যে মাসেল আছে তো, তাহলে কোন মাসেলের মধ্যে ফোর্সটা বেশি লাগছে? এই মাসেলগুলোর মধ্যে, এই যে হাতের এই মাসেলগুলো, ঠিক আছে? তো এই মাসেলগুলোর মধ্যে যখন ফোর্স লাগবে বেশি, আমাদের পেইন শুরু হয়ে যাবে এখানে। রাদার আমরা যদি তার ডিরেকশন চেঞ্জ করি, নর্মালি আমরা ইয়ে থেকে, ওয়েল থেকে জল কিরকম তুলি? এরকম করে তুলি না? এইভাবে ফোর্স লাগাই, তো ফোর্সের ডিরেকশনটা কোন দিকে? আমার দিকে। আমার দিকে ফোর্স, আমি এরকম টানছি, ঠিক আছে, এবং ফোর্সটা উপর দিকে। আমি ওই জিনিসটাকে রিপ্লেস করে এরকম একটা সেট বানালাম, যেটার মধ্যে ফোর্স এখন কোন দিকে দেবো? আমি নিচের দিকে। তাহলে নিচের দিকে যখন ফোর্স দেবো, তখন আমার ফোর্সটা কোথায় লাগবে? হাতের এই জায়গাগুলোতে। এবং আমরা জানি যে এই জায়গাগুলো আমাদের হাতের স্ট্রংগেস্ট পোর্শন, পুরো জায়গা দেখে নিলে এই জায়গাগুলো স্ট্রং থাকে। তো আমরা ইজিলি তুলতে পারবো, হাতে ব্যথাও কম হবে। হবে দুটোটার ক্ষেত্রেই জল তুললে ব্যথা হবে, বাট কম্পারেটিভলি এটার থেকে এটা কি হবে? কম। তার মানে কি করছি আমরা? এখানে জল তুলতে পরিশ্রম সেমই, এখানে জল তুলতে পরিশ্রম সেমই। কারণ এই যে জলটা তুলছো না, এই বালতিটা যে তুলছো তুমি নিচের থেকে, এই বালতিটার তো একটা মাস হবে না, জল আছে এটার মধ্যে। তাহলে মাস যদি এম হয়, তাহলে গ্র্যাভিটি তাকে নিচের দিকে টানছে, তাহলে এম জি হবে তার টোটাল ওয়েট। ওয়েট আর ফোর্স যে এক জিনিস, জানো তো জিনিসটা? ওয়েট অ্যান্ড ফোর্স কিন্তু একই জিনিস, ঠিক আছে? আমরা যে মেজার করি ওয়েট মেশিনে দাঁড়িয়ে, আমাদের ওয়েটটা কত আসে? যদি 50 কেজি আসে, কিন্তু এটা কিন্তু ভুল। এটা 50 কেজি না, আসলে এটা হবে 50 কি, নিউটন হবে 50। ঠিক আছে, নিউটন হবে এটা 50 কেজি। কিন্তু এটাকে ভাগ করে, কত দিয়ে ভাগ করব? 9.8 দিয়ে ভাগ করলে যত আসবে, অ্যাপ্রক্সিমেটলি কত আসবে? 5। এই 5 কেজি হবে তোমার মাস। তোমার মাসের সাথে যখন জি মাল্টিপ্লাই হয়, তখন তোমার ওয়েট আসে, বা তখন তোমার বডির উপর যে ফোর্সটা পড়ছে ডিউ টু গ্র্যাভিটি, সেটা আসে। আর ফোর্স এন্ড ওয়েট আর সেম থিং, ঠিক আছে? ওয়েট, আমরা মাটির মধ্যে দাঁড়ালে মাটিকে কি দিচ্ছি আমরা? ফোর্স দিচ্ছি না, তাহলে এটা তো ফোর্স নাকি ওয়েট? আর ওয়েট এন্ড ফোর্স আর সেম থিং, ঠিক আছে, সেমই জিনিস। তো তুমি যখন এই বালতিটাকে যখন তুলছো, তো বালতিটার একটা এমজি ওয়েট আছে। এখন এই সেম অ্যামাউন্ট অফ ওয়েট তোমার কি করতে হবে? মানে সেম অ্যামাউন্ট অফ ফোর্স তোমার কি করতে হবে? রশ্মির মধ্যে লাগাতে হবে। তাহলে এখানে কিন্তু এফ ইকুয়ালস টু এমজি, কিন্তু সমান কিন্তু। তাহলে এফটা কি? আমাদের ইফোর্ট আর লোডের মধ্যে যদি বুঝি, তাহলে এফটা কি? ইফোর্ট। আর এমজিটা কি? দে আর ইকুয়াল। তাহলে এল বাই ই যখন ইকুয়াল হয়, তখন মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত আসবে? 1। তখন এটা কি হবে? চেঞ্জ দ্য ডিরেকশন। সেটা হলো আমাদের পুলি। বোঝা গেছে জিনিসটা? মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1 যখন এই ধরনের ডিভাইস ইউজ হয়। ক্লিয়ার পুরো? এখন কিছু কিছু পুলি আছে যেগুলা মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1 থেকে বেশি দেখায়, মানে গ্রেটার দেন 1। ঠিক আছে, এই পুলিগুলো দেখতে কিরকম? মনে করো এখানে একটা বড় একটা জিনিস আছে, কিছু একটা জিনিস, মনে করো 10 কেজির একটা জিনিস আছে, ঠিক আছে? এইভাবে একটা পুলি লাগানো আছে এখানের মধ্যে, এটার মধ্যে। এখানে একটা পুলি লাগানো আছে, ঠিক আছে? এরকম একটা সেট আছে, আমি বানিয়েছি। এটার মধ্যে এই পুলিটা দেখো, এই পুলিটাকে আমরা বলি ফিক্সড পুলি।
ঠিক আছে, আর এটাকে বলি আমরা মুভেবল পুলি, যেটা নড়বে। রশিটা যত উপরে উঠবে পুলিও তত কি হবে, উপরে উঠবে। ঠিক আছে, এটাকে বলি। আর এটা এরকম করে অ্যাটাচ আছে, অ্যাটাচই তো বললাম না। ঠিক আছে, এটা হলো আমাদের মুভেবল পুলি। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে 10 কেজির একটা জিনিস, সেটা ওয়েট কত হবে? ওয়েট মানে এফ, এফ ইকুয়ালস টু এম জি ইকুয়ালস টু ওয়েট কত হবে? 10 ইন্টু কত, 9.8, কত আসবে? 98 ইউনিট কি, নিউটন। 98 নিউটন। তাহলে এই 98 নিউটন কি আসছে, এটার ওয়েট আসছে বা ফোর্স আসছে, ওয়েটই বলি আমরা। ঠিক আছে, ওয়েট 98 নিউটন, এটার ওয়েট আসছে। এখন আগের যে সেট আপটা করেছিলাম আমরা, ওয়েলের সেট আপটা, এটার মধ্যে যদি 98 থাকতো, টান কত দিতাম আমরা? 98 নিউটনই টান দিতাম। বাট এই সেট আপটার মধ্যে দেখো কিছু একটা চেঞ্জ হয়েছে। একে তো দুটো পুলি লাগিয়েছি, তার মধ্যে এই পুলিটা কিন্তু মুভেবল, এটা নড়ছে, আর এটা ফিক্সড, দুটো আলাদা পুলি লাগিয়েছি। এখন এই পুলিটা যখন এরকম করে লাগাবো, এই রশিগুলোর তো টান টান থাকবে না, এটা তো বুঝতে পারছো, টান টান থাকবে। তাহলে এই যে টোটাল কত এসছে, এটা 98 নিউটন। এই 98 নিউটনের জিনিসটাকে দেখো তো ভালো করে, কয়টা রশি টান দিচ্ছে? দুটো রশি টান দিচ্ছে, এখানে এখানে দুটো রশি। তাহলে দুটো রশি যদি টান দেয়, তাহলে 98 নিউটনের ফোর্সটা দুটো জায়গাতে ডিভাইড হয়ে যাবে। মনে করো তোমরা দুই বন্ধু দুই দিক থেকে টান দিচ্ছ, এরকম একটা বিষয়। তাহলে ও কত পাবে? ও পাবে 40, না না 98 এর হাফ হয় না নি, 49 নিউটন। আর ও পাবে কত? 49 নিউটন। তাহলে একজন বন্ধু 49 নিউটনে টান দিচ্ছে, আরেকজন বন্ধু 49 নিউটনে টান দিচ্ছে, আর ওই টোটাল 98 নিউটনের একটা বাষ্ক উপর দিকে উঠছে। ক্লিয়ার জিনিসটা? বোঝা যাচ্ছে, এটাই হবে। অবভিয়াসলি দুজন বন্ধু সমান ফোর্স দিলে এটা ইজিলি উপরে উঠবে, আর একজন যদি যায় তাহলে 98 দেবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 49 আর 49 দুজন টানছে এখানে। এখন একটা খুব সুন্দর একটা থিওরি আছে, যেটা তোমাদেরকে এখন আমি বোঝাতে পারবো না, যে এই যে ফোর্সগুলো পড়ছে না, এই ফোর্সগুলোকে আমরা বলি টেনশন। ফোর্সের অনেক নাম হয়, বুঝেছো? ফোর্সের অনেক নাম হয়। যেমন আমি যদি একটা বইকে টেবিলের মধ্যে রেখে দেই, তাহলে এই বইটা টেবিলকে কি দিচ্ছে? এই ফোর্সের নাম বলি আমরা থ্রাস্ট। ঠিক আছে, ফোর্সেরই অনেক নাম আর কি। ঠিক আছে, অ্যাট্রাকটিভ ফোর্স, রিপালসিভ ফোর্স, ঠিক আছে, ফ্রিকশন একটা ফোর্সের নাম আছে। তো সেম এরকম রশির মধ্যে যে টানটা পড়ে, স্ট্রিং এর মধ্যে যে টান পড়ে, একটা রশিকে আমি যদি এরকম টান দিয়ে ধরে রাখি, রশিটা টান টান হয়ে থাকবে। তো ওই রশির মধ্যে যে ফোর্সটা, ওই ফোর্সটার নাম হলো টেনশন। টান টান হয়ে থাকবে না? আর এরকম রশি ধরে রাখলে হঠাৎ করে কেউ যদি কেটে দেয়, তাহলে কি হবে বলো তো? আমার হাতগুলো এরকম ছিতরে যাবে। ঠিক আছে, জিনিসটা ছিতরে যাবে। তো ওই যে মানে টান যে হয়ে রইলো, ওই রশিটা, ওই রশিটাকে আমরা, ওই রশির মধ্যে যে ফোর্সটা থাকে, সেটাকে বলি আমরা টেনশন। মনে রাখতে পারবে টেনশন জিনিসটা? টেনশন মানে হলো ফোর্স, রশির মধ্যে যে ফোর্সটা থাকে। হ্যাঁ, ওইটাই তো। স্ট্রিং এর মধ্যে স্ট্রিংটা টান টান করে থাকে, বাংলাতে টান বলি। তো এটা তো ফোর্সই লাগায়, ব্যাডমিন্টন স্ট্রিং এর মধ্যে ফোর্স লাগিয়ে তো সেটাকে টান করে। ফোর্স লাগিয়ে টান করে না তো, এটার মধ্যে এত মানে 30 নিউটন টেনশন বা এরকম থাকে না, কত নাম্বার টাম্বার থাকে তোমাদের। হ্যাঁ, এলবিএস তো ওয়েট। এলবিএস তো একটা ইউনিট, ইয়ের মতো। ওই কি বলে এটাকে, আমরা যেরকম কেজিতে মেজার করি, ফরেনাররা দেখবে ওদের ওয়েট 300 এলবিএস, 200 এলবিএস এরকম বলে। এলবিএস তো একটা ইউনিট, এটা ফোর্সের ইউনিট। হ্যাঁ, পাউন্ডের মধ্যে, পাউন্ডের তো একটা ইউনিট। 2 পাউন্ডস ইকুয়াল টু হলো তোমার ইয়ে কি বলে এটাকে, 1 কেজি। ঠিক আছে, এগুলো অনেক ইউনিট আর কি। তো এলবিএসও আসলে কিন্তু ফোর্সের ইউনিট। ফোর্স এটা টানই কিন্তু, ওই টেনশনই কিন্তু। এলবিএসও মেজার করা হয় মনে হয় ইয়ের মধ্যে, ব্যাডমিন্টন এলবিএস মেজার করে না, মানে এক কথায় ফোর্সই, টেনশনই এটা। ঠিক আছে, তো এখন এই দুটো যে ফোর্স টানছে, এখন তুমি যখন এই জিনিসটাকে টান দেবে, ওই ওই জিনিসটাকে, এটা এটা কানেক্টেড আছে তো, তো তুমি যখন টান দিচ্ছ, তখন এই যে 49-এ যে তোমার আরেকজন বন্ধু যে এখানে আছে যে টান দিচ্ছে, ওই ফোর্সটা তুমি সেম ফিল করবে, তুমি ওইটা আর ফিল করবে না। বুঝতে পেরেছো? তুমি এটা ফিল করবে না, তুমি শুধু ওই ফোর্সটা ফিল করবে। কারণ এখানে কতটুকু ফোর্স লাগছে, 49 লাগছে, ওই 49 ওইদিকে চলে গেছে। তাহলে তুমি যখন টান দেবে কত ফিল করবে? 49 নিউটন। তাহলে ছিল কত? 98 নিউটন। তাহলে ফোর্সটা দেখো কত কম করে দিয়েছে। তাহলে এটাকে বলি ফোর্স মাল্টিপ্লায়ার। তোমার ফোর্সটাকে মাল্টিপ্লাই করে তোমাকে ইজি করে দিয়েছে, হেল্প করে দিয়েছে। ঠিক আছে, এটা যদি সেট আপ থাকতো আমাদের কাছে, আমরা ডেমনস্ট্রেশন করে দেখাতে মানে দেখতে পারতাম। আমি তোমাদেরকে কিছু ভিডিওস দেখাবো ক্লাসের পর, যে এটা কিভাবে ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে অ্যাক্ট হয়। এবং ছোট ছোট বাচ্চারা
অনেক বড় বড় জিনিস তুলে নিচ্ছে ওদের ওই ফোর্স মাল্টিপ্লায়ার ইউজ করে। তো এরকম যদি আমি এখানে একটা পুলিশ জায়গায় দুটো তিনটে চারটে পুলি লাগাই, আরো কম ফোর্স লাগবে। ঠিক আছে, এটা পুরো একটা সেট আছে পুলির সেট এটা ক্লাস 11-এ উঠলে পুরো তোমরা মুভেবল পুলির পুরো সেট পাবে। ঠিক আছে, এখানে যেই থেকে এখানে প্রচুর কোয়েশ্চেন করে এবং অনেক কমপ্লেক্স কমপ্লেক্স কোয়েশ্চেন এগুলো থেকে বানানো যায়। ঠিক আছে, যে এরকম যদি চারটা পাঁচটা পুলিশ সিস্টেম সিস্টেম অফ পুলিশ, ঠিক আছে, অনেক এরকম আছে, অনেকগুলো পুলি লাগিয়ে কি হবে, টোটাল ফোর্সেস কত আসবে। ঠিক আছে, অনেক কমপ্লেক্স কিছু ডায়াগ্রাম হয় এগুলোর মধ্যে। তো কিছুটা বোঝা গেছে জিনিসটা, যে পুলি যখন ফিক্স থাকবে তখন যে ফোর্সটা লাগাবো এটা সেমই হবে, জাস্ট ডিরেকশন চেঞ্জ করবে। আর এরকম যদি মুভেবল পুলি হয় তখন আমাদের ফোর্সটা কি হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। তখন ওই লোড আর ইফোর্টের রেশিও যদি করি তাহলে লোড কত রে 98, আর ইফোর্ট কত লাগিয়েছি 49, আনসার কত আসবে 2, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ 2। তো এরকম সিস্টেম অফ পুলির মেকানিক্যাল অ্যাডভান্টেজ বের করতে বলে, তোমাদের বলবে না। ঠিক আছে, এলিমেন্ট উঠলে বলবে। ঠিক আছে, তোমাদের একদম ইজি ইজি লেভেলের কোয়েশ্চেন দিয়েছে। ক্লিয়ার এই জিনিসটা? আচ্ছা, পুলিকে আমরা ক্রস করে এখন যাব, ও মুভে পুলিশ এখানে ছিল। মুভে পুলিশ or a system of police can have a mechanical advantage greater than one and can lift much heavier object which with much smaller effort. In a movable pulley system, the load কথা না, the load is attached to the movable pulley. One end of the rope is fixed to a point, ওই যে ফিক্সড হয়েছিল একটা পয়েন্টে। ঠিক আছে, while the other end is free to apply effort, আরেকটা এন্ডের মধ্যে তুমি ইফোর্ট দিচ্ছিলে। Pulleys are widely used in real life such as in elevators and cranes given a convenience they provide us। ঠিক আছে, গিভেন দ্য কনভিনিয়েন্স দে প্রোভাইড। তো বিভিন্ন ক্রেনের মধ্যে দেখেছো পুলি ইউজ করা হয়, অনেক সিস্টেমে পুলি ইউজ করে ফোর্সগুলোকে কম করা হয় আর কি। ঠিক আছে, ইনক্লাইন প্লেন এটা একটা খুব মজার জিনিস। ঠিক আছে, খুব মজার একটা এক্সাম্পল, তোমাদের এর ম্যাটেরিয়ালের মধ্যে পিকচার আছে দেখো। তো মনে করো এখানে এটা একটা বড় একটা বিল্ডিং আছে মনে করো, এটা তো আমরা আশেপাশে অনেক দেখি। ঠিক আছে, যখন অনেকেই বড় বড় গাড়ি দিয়ে যখন হার্ডওয়্যারের জিনিস টিনিস আসে, বড় বড় ওই সিমেন্ট টিমেন্ট আসে, রড টড আসে, এগুলো সব এই মেশিন দিয়ে ইউজ করা হয় ইনক্লাইন প্লেন বানিয়ে। কি করা হয় দেখো, মনে করো একটা বড় একটা টাওয়ার আছে, টাওয়ার না মানে উঁচু একটা জায়গা। ঠিক আছে, এখানের মধ্যে এই একটা সিঁড়ি আছে, এই একটা সিঁড়ি আছে, এই একটা সিঁড়ি আছে। এখন তোমার কাছে একটা অপশন হলো এই সিঁড়িগুলো চড়ে 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 নিয়ে উপরে একটা জিনিসকে রাখা। আর তোমার কাছে আরেকটা অপশন হলো যে এখানের থেকে আমি একটা কি করলাম, একটা কাঠ এরকম করে দিয়ে দিলাম, আর এই কাঠের মধ্যে ওই জিনিসটাকে রোল করে করে ধাক্কা দিয়ে দিয়ে জিনিসটাকে পৌঁছে দেওয়া। কোনটা সুবিধা লাগবে, ইজি লাগবে? রোল করে। তাহলে এটাও একটা মেশিন, জাস্ট একটা কাঠের টুকরা। ঠিক আছে, কাঠের টুকরা একটা মেশিন হেল্প করছে তোমাকে এখানে ফোর্সটা কম করে করিয়ে হেল্প করছে। সেম মনে করো আজকে যদি তুমি বাইক নিয়ে উঠতে চাও, এই 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 জায়গাগুলোতে বাইক নিয়ে ওঠা যাবে। আমরা বাড়ির মধ্যে এরকম করি না, অনেক সময় এরকম থাকলে বাইক ওঠানোর জন্য একটা ইয়ে দিয়ে দিই। তোমরা ওই যে আমাদের কোচিংয়ে যখন এসে ঢুকো, যখন গেটের সামনে দেখেছো তো এখানে বস্তা টস্তা দেওয়া, কেন দেওয়া? আমার বাইক ঢুকানোর জন্য। ঠিক আছে, এবার বাইক ঢুকাতে নাহলে অসুবিধা হবে, ড্রেনটার মাঝখানে লেভেলটা তো এটা দিয়ে কি করেছে আমাকে ইজি করে দিয়েছে, সো দ্যাট আই ক্যান ডু। তাহলে এটা একটা মেশিন, এই জিনিসটা একটা মেশিন। তাহলে এই এই জিনিসটা কি করছে, এটা একটা মেশিনের মতো কাজ করছে, তোমার ফোর্সটা কম করে দিচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এটা একটা ইনক্লাইন প্লেন হলো একটা মেশিনের মতো কাজ করছে। তো আমরা আমরা ওইখানে পড়েছিলাম যে আমরা ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে পড়েছিলাম না, যে ফোর্স যদি এদিকে অ্যাপ্লাই হয়, ঠিক আছে, এটা যদি অ্যাঙ্গেল থিটা থাকে, আর ডিসপ্লেসমেন্ট যদি এদিকে হয়, তাহলে ওয়ার্ক ডান কত হবে? ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস cos theta. What is theta? Theta is the angle between force and displacement. আচ্ছা, এখন দেখো, এখন একটা জিনিস দেখো এখানের মধ্যে, যদি আমরা ওই যে ইনক্লাইন প্লেনটা নিয়েছি, এটার লেন্থ যদি এল নিয়ে নিই, এল লেন্থের মনে করো একটা ইনক্লাইন প্লেন নিয়েছি, আর কতটুক হাইটে উঠাবো? এইচ হাইটে মনে করে উঠাবো তাকে। ঠিক আছে, এইচ হাইটে উঠাবো। এখন পটেনশিয়াল এনার্জির কনসেপ্টটা মনে আছে? যখন একটা অবজেক্ট নিচে থাকে তখন তার পোটেনশিয়াল এনার্জি কত হবে? 0। বাট এটা যখন এখানে উঠবে, উপরে উঠবে, তার পোটেনশিয়াল এনার্জি কত হবে? mgh হবে, কারণ নিচের থেকে এইচ হাইট উপরে উঠেছে। ক্লিয়ার? কোনো ডাউট আছে এই জিনিসটা? তাহলে তুমি মনে করো জিনিসটাকে উঠাতে এখানে ফোর্স লাগিয়েছো এফ ড্যাশ, কোথার কথা, ঠিক আছে, এফ ড্যাশ ফোর্স লাগিয়েছো।
এখন ওয়ার্ক ইয়ের অনুযায়ী আমরা কি বলে ওয়ার্ক ডান অনুযায়ী কি বলি, ডাব্লিউ ইকুয়ালস টু, হ্যাঁ এফ এস কস থিটা বলি, কিন্তু তখন এসটা কোন দিকে লাগাই, এসটা এই দিকে লাগাই। কিন্তু আমি যদি ফোর্সও যদি এদিকে অ্যাপ্লাই করি আর ডিসপ্লেসমেন্টটাও যদি এই হাইপোটেনিয়াসটারে কাউন্ট করি, তাহলে তো আর এফ এস কস থিটা, থিটা ভ্যালু কত হবে, 0 ডিগ্রি। কারণ আমরা কখনো কখনো কি করি জানো, ফোর্স এদিকে লাগাই, ঠিক আছে, আর ডিসপ্লেসমেন্টটা এই দিকে নেই, তখন এফ আর এস এর মধ্যে থিটা আসে। কিন্তু তুমি যদি ফোর্সও এদিকে লাগাও আর ডিসপ্লেসমেন্টটাও ওইটাই ধরো, মানে এখানে কি ধরেছি, বেসটাকে, এখানে কোনটাকে ধরছি, হাইপোটেনাসকে, তাহলে এফ ইন্টু কত হবে, এফ ড্যাশ ইন্টু এল হবে। এল হলো লেন্থ, ফোর্স ইন্টু লেন্থ ইকুয়ালস টু কি হবে, ওয়ার্ক ডান। তাহলে এই যে জিনিসটা এমজিএইচ, এটা কি, এটাও তো ওয়ার্ক ডান, কারণ পোটেনশিয়াল এনার্জি ইজ ওয়ার্ক ডান, এনার্জি ওয়ার্ক ডান আমরা জানি। তাহলে এটা ইকুয়ালস টু কি বলতে পারি আমরা, এমজিএইচ বলা যায়। বলা যায় তো জিনিসটা, তুমি কতটুকু কাজ করেছো, তোমার যতটুকু এনার্জি লস হয়েছে, এই এনার্জিটা তার মধ্যে স্টোরড হয়ে রয়েছে, সবই একই জিনিস, ওয়ার্ক ডান, এনার্জি, পোটেনশিয়াল এনার্জি সেম জিনিস, ঠিক আছে না, কাইনেটিক এনার্জি সেম জিনিস, এগুলো সবই একই মানে মালার মধ্যে গাঁথা আর কি এগুলো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এটা এখন মুছে দিয়ে আমরা বলতে পারি যে এখান থেকে একটা রিলেশন তৈরি করতে পারি, এফ ড্যাশ বাই এমজি ইকুয়ালস টু কি লেখা যায়, বা এমজি বাই এফ ড্যাশ লিখে নিই, ঠিক আছে, এমজি বাই এফ ড্যাশ ইকুয়ালস টু কি লেখা যায়, এল বাই এইচ। এফ ড্যাশের সাথে এল মাল্টিপ্লাই আছে না, তাহলে এল তো উপরে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমি আগে একটা ফরম্যাটে লিখেছিলাম, কি লিখেছিলাম, এফ ড্যাশ বাই এমজি, আর এখন লিখেছি এমজি বাই এফ ড্যাশ। কেন চেঞ্জ করেছি কেউ বলতে পারবে? কারণ আমাদের যে মেকানিক্যাল অ্যাডভান্টেজের ফর্মুলাটা এম এ, এটা ইকুয়ালস টু কি লিখি, কি বাই কি, এফোর্ট বাই লোড বাই এফোর্ট। এখন বললাম, এখন ভুলে গেলে, লোড বাই এফোর্ট। তাহলে এখানের মধ্যে লোড কোনটা, লোড কোন জিনিসটা, এই জিনিসটা লোড, এটাই তো লোড আমাদের। তাহলে এই লোডটার ওয়েট কত, এমজি, তাহলে লোডটা কোথায় থাকবে, উপরে থাকবে, বাই কি হবে, আমি যেটা লাগিয়েছি এফোর্ট, তার জন্য এটা করেছি, না কি ওইটা করেছি, যাতে আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজটা বোঝা যায়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এম এ ইকুয়ালস টু মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু এল বাই এইচ, বলা যায় তো, নাকি বলা যায় না, বলা যায়। তাহলে আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু যদি এল বাই এইচ রাখি, তাহলে ওই যে লেন্থটা, এলটা যদি অনেক বড় হয় এটা থেকে, মনে করো তুমি কথার কথা 5 মিটার, ঠিক আছে, 5 মিটার তো অনেক বেশি হয়ে যায়, 5 ফুট ধরে নি, ঠিক আছে, 5 ফুট বুঝো তো কতটুকু হবে, আমার থেকে একটু নিচে হবে এতটুকু। মনে করো 5 ফুট একটা হাইট আছে, এটার মধ্যে তুমি একটা বড় একটা হেভি জিনিস উঠাবে, তো তোমার তো এমনি নিচে থেকে উঠিয়ে জিনিসটাকে রাখতে অসুবিধা হবে। তো তুমি কি করলে, এখানে একটা এরকম একটা এলিভেটরের মতো একটা দিয়ে দিলে, একটা স্ল্যান্টেড একটা ইনক্লাইন প্লেন দিয়ে দিলে, তো তুমি এটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠে 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 নিয়ে ওইখানে রেখে দিলে। তাহলে ওই যে ইনক্লাইন প্লেনটা নিলে এটার লেন্থ তো অবভিয়াসলি এটা থেকে অনেক বেশি হবে। এরকম কি আমরা নেব যে এটার থেকে এটা কম? কখনো কি আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে পারপেন্ডিকুলার থেকে হাইপোটেনিয়াস ছোট হতে পারে? তাহলে সবসময় এই জিনিসটা কি হবে, বড় হবে। তাহলে এই জিনিসটা যদি বড় হয়, এল বাই এইচ যদি বড় হয়, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত আসবে, গ্রেটার দেন ওয়ান অর লেস দেন ওয়ান? গ্রেটার দেন ওয়ান, কারণ এটা নিউমারেটর বাই ডিনোমিনেটর, এটা ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে এম এ কত আসছে, তাহলে গ্রেটার দেন ওয়ান যখন হয় তখন এটা কি করে, কি কাজে হেল্প করে, মাল্টিপ্লায়ার, ফোর্স মাল্টিপ্লায়ার। তার মানে তুমি যখন একটা বড় হেভি জিনিসকে তুলে যদি উপরে নিয়ে রাখতে চাও, তখন যে ফোর্স লাগাবে তার থেকে কম ফোর্স লাগাতে হবে তুমি যদি ওই ইনক্লাইন প্লেনে হেঁটে হেঁটে যাও। বুঝতে পারছো জিনিসটা? তার জন্যই বড় বড় হসপিটালে, ঠিক আছে, বড় বড় মলের মধ্যে দেখবে এরকম ইনক্লাইন প্লেন থাকে, যাতে করে পেশেন্টকে স্ট্রেচার দিয়ে বা ইয়ে দিয়ে যে কোনোভাবে মানে ওই ইনক্লাইন প্লেন দিয়ে তুলে নেওয়া হয়। তোমরা অনেক সময় এরকম লক্ষ্য করেছো অনেকের বাড়িতে গিয়ে, যে ওনাদের বাড়িতে সিঁড়িগুলো উঠতে কষ্ট বেশি হয়, আবার অনেকের বাড়ি সিঁড়ি উঠতে খুব আরাম লাগে। লক্ষ্য করেছো জিনিসগুলো? ঠিক আছে, অনেকের সিঁড়িগুলো খুব খাড়া থাকে, জায়গা বাঁচানোর জন্য সিঁড়িগুলোকে খুব মানে খাড়া করে দেয়, ঠিক আছে। কারণ দেখো জায়গা, এখন জিনিসটা কি হবে, একজন ব্যক্তি যদি তার বাড়ির সিঁড়ি যদি এরকম রাখে, তাহলে কতটুক এখান থেকে কতটুক জায়গা দেখো নষ্ট হয়ে যাচ্ছে। তো সে দোতলা ওঠার জন্য কি করবে, সিঁড়িটাকে এরকম করে দেবে, তাহলে জায়গাটা কম করে দিল, তাহলে এই সিঁড়ি উঠতে একবার উঠলে আর দ্বিতীয়বার উঠার ইচ্ছা করবে না, এত পরিশ্রম। অনেকের বাড়িতে আমি এরকম দেখি পুরো খাড়া সিঁড়ি, ঠিক আছে। একটা সিঁড়ি তোমাদেরকে বলি, ওই
আমাদের ধর্মনগরে কোহিনূর আছে না, ফার্মেসি যে আছে, সেন্ট্রাল ড্রাগ হাউস, এটার পাশেই দেখবে এখানে এমআই এর একটা সার্ভিস সেন্টার আছে দোতলার উপরে। ঠিক আছে, ওই এমআই এর সার্ভিস সেন্টারের সিঁড়িটা এত খাড়া, মানে এটা মানে বলা মুশকিল, মানে এত পুরো সোজা এখন। ঠিক আছে, আমি আগরতলাতে ইয়ের মধ্যে গিয়েছিলাম, বাপরে বাপ, জিবির মধ্যে, এখানে জিবির উল্টো দিকে একটা রুম আছে, মানে হোটেল আছে, এখানে থাকা যায়। ওইখানে আমি মানে 4-5 দিন থেকেছিলাম, ওই যে মাঝখানে তোমাদের ক্লাস করাইনি যে, ওইখানে আমার একজন রিলেটিভসকে নিয়ে। ওইখানে সিঁড়িটা উঠতে হলে হাত ধরে ধরে উঠতে হয়, এত সোজা সিঁড়িটা, মইয়ের মতো আর কি পুরা। মইয়ে উঠতে দেখছো কত কষ্ট হয়, মইটা কত খারাপ জায়গায় সোজা থাকে, ওই রকম আর কি। তাহলে একই জিনিস এখানে আমাদের কি করতে হচ্ছে দেখো, স্ল্যান্ট যত বেশি করে দিচ্ছে লেন্থ তত বাড়ছে, আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হচ্ছে, গ্রেটার দেন 1 হচ্ছে, তাহলে ফোর্সটা কম লাগাতে হচ্ছে। এই ছোট্ট একটা জিনিস, একটা মেশিন, একটা লেডারও একটা মেশিন, একটা সিঁড়ি, মই, এটাও একটা মেশিন। বুঝতে পারছো মেশিন কি জিনিস? এখন আরো কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে না? মজা লাগছে না? ইন্টারেস্টিং লাগছে তো জিনিসটা? আসলে ইন্টারেস্টিং কিন্তু টপিকটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইনক্লাইন প্লেন আমরা বুঝলাম। ইনক্লাইন প্লেনের মধ্যে লেন্থ যত বেশি রাখবো তত মজা হবে, ঠিক আছে, তত জিনিসগুলো কাজটা করতে আর আনন্দ হবে, ঠিক আছে, ইজি হবে। তুমি ধাক্কা দিয়েও নিয়ে তুলতে পারো, ঠিক আছে। ইনক্লাইন হলে আরেকটা সুবিধা হবে, তুমি ধাক্কা দিয়েও নিয়ে তুলতে পারো একটা জিনিসকে, উঠিয়ে মানে আলগি দিয়ে নিয়ে যেতে যতটুকু পরিশ্রম হবে, ধাক্কা দিতে আরাম বেশি হবে, ধাক্কা ধাক্কা দিয়ে দিয়ে আস্তে আস্তে নিয়ে নিয়ে তুলে রেখে দাও। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট, লিভার। লিভারটাই আমাদের লাস্ট টপিক, ঠিক আছে। লিভার কি? পেটের মধ্যে থাকে, মানে আমাদের বডির মধ্যে থাকে। হ্যাঁ, ইটস এ অর্গান। কে জানি অর্গান কে বলেছে? অর্গান না, ঠিক আছে, এটাও একটা মেশিন। ঠিক আছে, লিভার 3 রকমের হতে পারে, ঠিক আছে, লিভারের ডিভাইসগুলো আর কি, ঠিক আছে। লিভার ইজ এ রিজিড, স্ট্রেইট অর বেন্ট বার which is capable of turning about a fixed axis। এই কথাটা মনে রাখবে, ফিক্সড অ্যাক্সিস। ওই ফিক্সড অ্যাক্সিসটাকে বলি আমরা কি? ফালক্রাম। লেখা আছে এখানে, এই যে ফালক্রাম। ওই ফিক্সড অ্যাক্সিসটার নাম হলো ফালক্রাম। যেমন একটু আগে আমি যে একটা পিকচার এঁকেছিলাম, যে এখানে এরকম করে একটা ফিক্সড অ্যাক্সিস ধরে একটা জিনিসকে এরকম করে রেখে দিলাম, আর একটা বড় একটা হেভি ওয়েট আছে। আচ্ছা, এটা একটা ডায়াগ্রাম, হ্যাঁ, আর এটা একটা ডায়াগ্রাম। বলো তো কোনটার মধ্যে ফোর্স কম লাগাতে হবে? এগুলো বেসিক সেন্সে আমাদের বলে না, এগুলো ম্যাথামেটিক্যালি আজকে আমরা প্রুফ করব কেন কম লাগে। এটা একদম বেসিক, বোঝাই যাচ্ছে যে এগুলো আস্তে আস্তে দিলে এটা উঠে যাবে, কিন্তু এটার মধ্যে অনেক পরিশ্রম লাগাতে হবে। তো ওই যে ফিক্সড জায়গাটা, মানে এই জায়গাটা ফিক্সড, তুমি এদিকে ফোর্স লাগালে এই জিনিসটা কি হবে, এরকম করে উঠবে, মানে এই জায়গাটা ফিক্স থাকবে। এই যে ফিক্সড জায়গাটা, এই ফিক্সড জায়গাটাকে বলি আমরা কি? ফালক্রাম। এটাকে আমরা এফ দিয়ে ডিনোট করি। এটা, এই জিনিসগুলোকে আমরা বলি লিভার। এখন ফালক্রামের বিভিন্ন মানে পজিশন অনুযায়ী বিভিন্ন লিভারের ক্লাস আসে। ক্লাস 1 লিভার, ক্লাস 2 লিভার, ক্লাস 3 লিভার, এরকম 3টে ক্লাসের তোমাদের কাছে লিভার আছে। ঠিক আছে, ক্লাস 1 লিভারের যন্ত্র আছে, ক্লাস 2রও আছে, ক্লাস 3রও আছে। ঠিক আছে, তো ক্লাস 1 লিভার কোনগুলো? যেগুলা মোটামুটি কোথায় থাকে? মাঝখানে থাকে, অলমোস্ট মাঝখানে থাকে। যেমন সিসো, সিসো চিনো? সিসো কোথায় থাকে? পার্কে। সিসো দেখেছো? দুইজন বন্ধু সিসোতে খেললে কিরকম খেলে? জাস্ট একজন ওইদিকে বসে, একজন ওই যে হেভি থাকে সে এরকম উঠে যায়, আরেকজন এরকম করে থাকে। ঠিক আছে, তো আবার যদি খেলতে হয়, এখন যে হেভি আছে তারই ওই মানে পা দিয়ে এরকম করে ধাক্কা দিতে হয়। ঠিক আছে, এখন অনেক সময় এরকমও হয় যে যে হেভি সে যদি একবার উঠে যায়, আর যে একটু মানে কম হেভি বা ওয়েট কম আছে সে যদি একদম জাতা দিয়ে ধরে রাখে, তাহলে ওই পার্সনটা যদি যত জাতা দেয় তত, তারপরেও সে নিচে আসবে না। এরকম দেখেছো অনেক সময় করা হয় এই জিনিসগুলো। তো এই যে জিনিসটা, এই সিসোটা, এটাকে আমরা বলি কি? এটা হলো ক্লাস 1 লিভার। ঠিক আছে, ক্লাস 1 লিভার। আচ্ছা, এখন এখানে আছে কিছু প্রিন্সিপাল অফ লিভার। আচ্ছা, প্রিন্সিপাল অফ লিভারটা একটু দেখে নিই। লিভার ইজ এ স্ট্রেট রড উইথ এ ফালক্রাম এট এফ, another an effort E applied at a point A of the lever overcomes a load L at the point B। আচ্ছা, এখানে পুরো একটু লিখে নেই আমরা না, effort A applied to the point A। আচ্ছা, একটু ডায়াগ্রামটা বানিয়ে নেই, তোমরা কথা বলবে না। ঠিক আছে, এখানে একটা বড় একটা হেভি মনে করো ওয়েট আছে। আচ্ছা, এখানে কি বলছে? ইফোর্ট, এদিকে ইফোর্ট দিলাম ই, ঠিক আছে, পয়েন্ট এ। আচ্ছা, অফ দ্য লিভার ওভারকামস এ লোড এল, এটা লোড, হ্যাঁ, লোড এল এট দ্য পয়েন্ট বি, এই বি পয়েন্টে, ফ্রম দ্য ফালক্রাম এফ দ্য ডিস্টেন্স। আচ্ছা, এই যে দেখো,
এটা হলো এটা মোটামুটি একটা সেট আপ, ঠিক মাঝখানে আছে, ঠিক আছে, এরকম করে। এখন ওই যে এফ এ ডিস্টেন্সটা, এই এফ এ ডিস্টেন্সটাকে কি বলি আমরা, কি বলি, এফোর্ট আর্ম। কোথায়, এই যে এফোর্ট আর্ম। কারণ এফোর্ট যেদিকে দিচ্ছি ওই দিকের ফালক্রাম থেকে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে কি বলবো আমরা, এফোর্ট আর্ম। সিমিলারলি ওই দিকের ডিস্টেন্সটাকে কি বলবো তাহলে, লোড থেকে ফালক্রামের যে জায়গাটা, এটাকে কি বলবো, লোড আর্ম। ঠিক আছে, কোথায় আছে লোড আর্ম, ইজ কল্ড দ্য লোড আর্ম, এই যে লোড আর্ম। For an idle lever, it is assumed that the rod is weightless and there is no friction at the fulcrum. একটা আইডেল ফালক্রাম, যদিও ফালক্রাম আইডেল ফালক্রাম এক্সিস্ট করে না, কারণ এরকম ফালক্রাম পাবে যেটা আমাদের রডটার কোনো ওয়েট নেই। ওয়েট ছাড়া কি কোনো জিনিস হতে পারে, সব জিনিসের ওয়েট আছে। এবং বলেছে ওই ফালক্রামের মধ্যে, ফালক্রামটা তো এরকম এরকম হচ্ছে, তো এই জায়গাতে কোনো ফ্রিকশন নেই, ফ্রিকশন হবেই। এখানে একটা স্ক্রু লাগানো আছে, এই স্ক্রুটা এরকম করতে 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 একটা সময় পরে ঘষে নষ্ট হয়ে যায়, কেন, ডিউ টু ফ্রিকশন। তো ফ্রিকশন লেসও হবে না, তার জন্যই বলেছে এজিউম করতে হবে এটা আইডেল। ঠিক আছে, আইডেলের জন্য আমরা ধরে নেব যে এটার কোনো ওয়েট নেই, এখানে কোনো ওয়েট নেই, জাস্ট এটার আছে ওয়েট, আর এখানে তুমি ফোর্স লাগাচ্ছ। ক্লিয়ার? এখন তোমরা অবভিয়াসলি জিনিসটা বুঝতে পারছো যে আমি যত বেশি ফোর্স, মানে এখন দেখো আমি তিনটে সেকশন, তিনটে কেস নেই, ঠিক আছে, কালার, হ্যাঁ ঠান্ডা লাগছে। এখন দেখো, মনে করো এই গ্রিন গ্রিন সিগন্যালটা দিয়ে একটা দেখালাম, ঠিক আছে, এটা দিয়ে একটা দেখালাম, পিঙ্কটা দিয়ে, আর ব্লুটা দিয়ে দেখালাম, ইয়েলোটা দিয়ে দেখালাম। এখন এই তিনটা কেসের মধ্যে তুমি এখানের মধ্যে একবার দিলে এফোর্ট, ঠিক আছে, এখানের মধ্যে একবার দিলে এফোর্ট, আর এখানের মধ্যে একবার দিলে এফোর্ট। কোন কেসে কম এফোর্ট লাগাতে হবে, ইয়েলোতে। এটা বোঝা যাচ্ছে, মানে আমি যত কি বাড়াচ্ছি, কি লেন্থ, এটা এটার নাম কি, এফোর্ট আর্ম, যত এফোর্ট আর্ম বাড়াচ্ছি তত কম কি লাগাতে হচ্ছে, ফোর্স লাগাতে হচ্ছে। এগুলো বেসিক সেন্স আমাদের বলে, ঠিক আছে, আমরা জাস্ট ম্যাথমেটিক্যালি একটু প্রুফ করে জিনিসগুলো দেখে নেব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন লিখতে পারি যে এদিকে যে আমি ফোর্স দিচ্ছি না, এফ এফ ফোর্স দিচ্ছি, তো তাহলে এফ ফোর্স দিলে এটা কোথায় যাবে, জিনিসটা ধরো এরকম হলো, এতটুকু নিচে আসলো, এই যে নিচে আসলো ডিস্টেন্সটা কত, ডি, ধরে নিলাম D1 এটা, ঠিক আছে, আর এটা ফোর্সটা মনে করো F1। ওই দিক থেকে এটা যখন উপরে যাবে, এটার এই ফোর্সটা কত হবে, F2। আর এটা যে উপরে গেল, এই জায়গাটা কত হবে, D2। ঠিক আছে, তাহলে এখানে ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডান ইকুয়ালস টু F1 ইন্টু D1, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ওইখানে ওয়ার্ক ডান কত হবে, F2 ইন্টু D2। তাহলে এখানে যতটুকু কাজ করেছো, এখানে তো অতটুকুই কাজ বেরোবে। তাহলে ওই দুটো জিনিস কি হতে হবে, ইকুয়াল হতে হবে। তাহলে ইকুয়াল যদি লিখি আমরা, তাহলে লিখতে পারি F1 D1 ইকুয়ালস টু F2 D2, লিখলাম। এখন এখানে দেখো D1 আর D2 এর মধ্যে এই যে রিলেশনটা আমি লিখলাম, মনে করো আমি লিখলাম এটা ইনটু 2 ইকুয়ালস টু ইনটু 3, এরকম একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার হতে পারে, কিন্তু ইকুয়াল হতে হবে। এখানে কত নাম্বার বসাবো এই দুটো জায়গাতে, আমার এটা বলো তো, হ্যাঁ, এটাতে কত বসাবো, 3, এখানে কত বসাবো। তাহলে কি বুঝলাম বলো তো, এখানে বুঝলাম যে ডিস্টেন্সটা, এখানে ডিস্টেন্সটা বেশি না, এখানে ডিস্টেন্সটা বেশি, ওইখানে এখানে বেশি হবে D1। অবভিয়াসলি এটা বোঝা যাচ্ছে যে আমরা এতটুকু জায়গা দিলে এটা হালকা একটু উপরে উঠবে না, খুব বেশি উঠে যাবে, হালকা উপরে উঠবে, মানে উঠানোর হলো কাজ, বেশি উঠানো না। ঠিক আছে, আমরা এই জিনিসটা ফালক্রামটা যত এদিকে নেব, যত এদিকে নেব তত লেন্থটা বাড়বে, আর আমি ফোর্স যখন লাগাবো জিনিসটা হালকাই উঠবে উপরে। তাহলে আমরা ধরে নিলাম যে এখান থেকে D1 ইজ গ্রেটার দেন D2। তাহলে D1 গ্রেটার দেন D2 হলে এটা উল্টো লিখে নিলাম না, D1 গ্রেটার দেন বলছি না নি, তাহলে এরকম করে লিখি আমি, ইন্টু 3 ইকুয়ালস টু ইন্টু 2। তাহলে এখানে কত বসাবো, 2 আর 3। তার মানে বুঝলাম যে যদি D1 থেকে D2 ছোট হয়, আর যদি রেশিও সমান হতে হয়, মানে দোনো দিকে যদি ওয়ার্ক ডান সমান হতে হয়, তাহলে এখানে ফোর্স কম লাগালেও বেশি জিনিসকে উঠানো যাচ্ছে। তাহলে ফোর্স তুমি কত লাগাচ্ছ এখানে, 2 নিউটন, আর এটা উঠছে কত নিউটন, 3 নিউটন। তারা এখানে কি হচ্ছে, এটা ফোর্স মাল্টিপ্লাই হচ্ছে, কত গুণা এটা, 2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 3 হয়, 1.5, কত গুণ হয়ে গেছে তাহলে, 1.5 গুণ হয়ে গেছে। বুঝতে পারছো, 1.5 টাইমস ওটা ফোর্স মাল্টিপ্লাই। তাহলে তুমি কম ফোর্স লাগিয়েও একটা ভারী জিনিসকে উঠাতে পারছো, ডিউ টু দিস সেটআপ,
বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, তাহলে এই জিনিসটাকে একটু আমি লিখে রাখি এখানে, F1 D1 ইকুয়ালস টু কি বলবো, F2 D2 লিখলাম। আচ্ছা, এখন F1টা কি আমাদের মানে ইফোর্ট, আর F2টা কি লোড, মনে রাখবে তো এই জিনিসটা? আচ্ছা, এখন এই ফর্মুলাটা কি রিপ্লেস করা হয় কি দিয়ে, কারণ ওই ডিস্টেন্সটা তো মেজার করতে পারবো না কতটুকু আমি নামিয়েছি, এটা এটা মেজার করার অসুবিধা। এই ডিস্টেন্সটাকে আমরা রিপ্লেস করে দেই ইফোর্ট আর্ম আর লোড আর্ম দিয়ে, কারণ এই জিনিসটা ইকুয়াল হবে। আমরা যে সেটআপটা বানিয়েছিলাম, এই সেটআপটার মধ্যে এই যে লেন্থটা, এটাকে আমরা বলি কি ইফোর্ট আর্ম, এটাকে কি দিয়ে ডিনোট করা যায়, L1 দিয়ে ডিনোট করে দিই, আর এটাকে ডিনোট করে দিই L2 দিয়ে। তাহলে আমরা এই ফর্মুলা থেকে আরেকটা ফর্মুলা লিখতে পারি যে F1 ইন্টু L1 ইকুয়ালস টু F2 ইন্টু L2, এটা একটা ফর্মুলা লেখা যায়। ঠিক আছে, যে এটা এই ফর্মুলাটা কি বলে, এই ফর্মুলাটা বলে যে ইফোর্ট ইনটু কত কি, এটা এই L1টা কি নাম কি এটার, ইফোর্ট আর্ম ইকুয়ালস টু কি হবে, লোড ইনটু লোড আর্ম। বাস, এই জিনিসটা মুখস্থ করে রেখে দেবে। ইফোর্ট ইনটু ইফোর্ট আর্ম ইকুয়ালস টু লোড ইনটু লোড আর্ম, বোথ দুনো দিকে ওয়ার্ক ডান কি হবে, সেম হবে। তাহলে তোমাকে প্রশ্নতে কি দেবে, এই তিনটা দিয়ে দেবে, হয়তো বা বলবে লোড আর্মটা বের করো, ফালক্রামটা কোথায় রাখতে হবে এটা বের করো। তাহলে ফালক্রামটা কোথায় রাখবো মানে কি, ওই লোড আর্মটা বের করতে বলবে। বোঝা গেছে জিনিসটা? একটা নিউমারিক্যাল করে নেই, তাহলে দেখবে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে প্রশ্নটা দেখো, খুব মজার একটা প্রশ্ন দিয়েছে, বলেছে ফর এ সিসো হ্যাভিং 4 সিটস এ বি ডি ই, এ বি আর কি আছে, ডি আর ই, চারটা সিট আছে, হ্যাঁ, এন্ড ফালক্রাম এট, ওই ফালক্রাম এখানে আছে সি পয়েন্টে। আচ্ছা, এসি ইকুয়াল টু ইসি ইকুয়াল টু 2 মিটার। আচ্ছা, ডায়াগ্রামে করে নেই আমি, অসুবিধা হবে না তো? এসি কত, 2 মিটার, আর ইসি কত, 2 মিটার। তার মানে তারা একই ডিস্টেন্সে, ফালক্রামটা ঠিক মাঝখানে, আর লোড আর ইফোর্ট ঠিক দুই দুই প্রান্তে এবং সমান ডিস্টেন্সে আছে। আচ্ছা, আর বিসি ইকুয়াল টু 1 মিটার, আর সিডি ইকুয়াল টু কত, 1 মিটার। আচ্ছা, ভালো কথা, তার মানে 1 মিটার 1 মিটার সব 1 মিটার, মানে টোটাল কত মিটার, 4 মিটার। ঠিক আছে, অন হুইচ সিট শুড children of masses 15 kg and 30 kg sit to make the seesaw balance। কত মজার, সিসোটাকে ব্যালেন্স করতে হবে, তাহলে 15 কেজি যদি এদিকে বসে আর এদিকে যদি 30 কেজি বসে, তাহলে 30 কেজির বাচ্চাটা কোন সিটে বসবে আর 15 কেজির বাচ্চাটা কোন সিটে বসবে? এখানে বলছো 15 কেজি বলবে না, এখানে 15 কেজি বসালাম, আর এখানে কত বসাবে, ভেরি গুড, একটু শিখে নিয়েছো। ঠিক আছে, এগুলো করা আছে আগের নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের ফর্মুলা কি বলে, আমাদের ফর্মুলা বলে ইফোর্ট ইনটু ইফোর্ট আর্ম ইকুয়ালস টু লোড ইনটু লোড আর্ম। ঠিক আছে, লোড আর্ম। আচ্ছা, তাহলে এখানে ইফোর্ট কত, যে কোনো একটা ইফোর্ট ধরে নেই, যে কোনো একটা বাচ্চাকে ইফোর্ট ধরে নেই, 15 ধরে নেই, 15 ইনটু সেই বাচ্চাটা কতটুকু দূরে আছে, বলেছে নাকি, on which seat should children of masses 15 kg 30 kg so sit measure। আচ্ছা, যে কোনো একটা জায়গাতে আগে ফিক্সড করি না, এ পজিশনে আগে বসাই। ঠিক আছে, 15 কেজির বাচ্চাটাকে এ পজিশনে যদি বসাই, তাহলে ফালক্রাম থেকে কতটুকু দূরে হবে, 2 মিটার হবে, ইকুয়ালস টু, এখন কত কেজির বাচ্চাকে বসাবো, 30 কেজি, ইনটু এটা জানি না, এটাকে আমি n লিখে দিই। ঠিক আছে, তাহলে আনসারটা কি আসবে, n ইকুয়ালস টু 30/15 ইনটু, উল্টো লিখছি না, বলছো না তোমরা, 15 ইনটু 2/30, কারণ n এর সাথে 30 মাল্টিপ্লাই হতে হবে তো। তাহলে আনসার কত আসবে, 15 2 যা 2 2 কাটলে আনসার আসবে 1। তাহলে 1 কি আসছে, এটা এটা ডিস্টেন্স না, তাহলে 1 মিটার। তাহলে আরেকটা বাচ্চাকে আমাদের কোথায় বসাতে হবে, মানে সি থেকে 1 মিটার দূরে, সি থেকে 1 মিটার দূরে ডি আছে, একদম বেসিক জিনিস, যে একটা হালকা বাচ্চা যদি হয় তাহলে তাকে দূরে দাও, তাহলে তার সাথে যাতে লোড আর্মটা মাল্টিপ্লাই হয়ে ভ্যালুটা এরকম আসে। তার মানে মনে করো আজকে এক্সাম্পল দেই, কাকে এক্সাম্পল দেবো, তোমরা দুজন, ঠিক আছে, যদি আজকে আবির আর তোমার নাম কি,
সোহম, আবির আর সোহম যদি যায় একটা সিসোর মধ্যে বসে, তাহলে সোহমের কোথায় বসতে হবে? ফালক্রামের ঠিক কাছাকাছিতে। যদি সোহম অনেক পিছনে যায় তাহলে সোহমের টোটাল ওয়ার্ক ডান এটা অনেক বেশি হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে, কারণ একে তো সোহম দূরে আছে, তার ওয়েটটা একটু বেশি, তার টোটাল মাল্টিপ্লাই করলে অনেক বেশি হয়ে যাবে। তাহলে সোহমের কোথায় বসতে হবে? ফালক্রামের কাছে। আর আবিরের কোথায় বসতে হবে? একদম সিট পেরিয়ে ওইখানে বসতে হবে। তাহলে গিয়ে সোহম আর আবির কি হবে? সমান হবে, যাতে মাল্টিপ্লাই করে ভ্যালুগুলো সমান আসে। মজা লেগেছে জিনিসটা? ইন্টারেস্টিং লেগেছে? ঠিক আছে, এখন এই জিনিসগুলো দেখো, এই জিনিসগুলো এত মজার যে পড়াশোনা ছাড়াই করা যায়। এই জিনিসগুলো কি তোমরা আজকে নতুন জেনেছো? ছোটবেলাতে জানতে, তোমরা যদি শিশুতে যেতে তোমরা বলতে তুই আগে এবো, আমি আমি পিছিয়ে এবো, এরকম বলতে তো, যে এরকম জিনিসটা মাথায় অটোমেটিক কাজ করে নিত। ঠিক আছে, যে হেভি পার্সন তাকে বলতে তুই সামনে এসে বস, আর যে লাইটার পার্সন তাকে বলতে তুমি তুই দূরে গিয়ে বস। তো এই জিনিসগুলোর আজকে সায়েন্সটা বুঝলাম যে আসলে ভিতরে হচ্ছে কি, কেন জিনিসটা হচ্ছে। এফোর্ট যদি বেড়ে, মানে লোড যদি বেড়ে যায়, তাহলে আমাদের ইফোর্ট আর্মটাকে কি করতে হবে? অনেক বাড়াতে হবে, যাতে করে কম ইফোর্ট লাগিয়ে তাকে যেন উঠাতে পারে। বোঝা গেছে জিনিসটা? তাহলে এটাই আমাদের আজকের ক্লাস ছিল, আর তো বেশি কিছু নেই। তো ছোট্ট একটা পোর্শন ছিল সিম্পল মেশিনের, বাড়িতে গিয়ে পড়বে। ঠিক আছে, যদি কনফিউশন হয়, ডাউট হয়, জিজ্ঞেস করবে। ঠিক আছে, একদম ছোট জায়গা। চলো, ইয়ের জন্য রেডি হও, বায়োলজির জন্য।